খুব র্যান্ডম লোকজন কি লিখছে সেটা মানে কেনই বা আমাকে এফেক্ট করবে। মা দুর্গার ছবিতেও বুক নিয়ে মন্তব্য করে। হঠাৎ করে আমি শুনলাম আমাকে কেউ একজন বললো যে আমি নাকি নকশাল। অরিন্দম শীলের সম্বন্ধে ভালো কথা বলতে আমি কোনোদিনও কাউকে শুনিনি। আমি ডিরেক্টরদের সাথে প্রেম করেছি, কিন্তু তাদের সাথে আমি সবচেয়ে কম কাজ করেছি। মানে যারা প্রেম করেনি তারা অনেক বেশি কাজ করেছে তাদের সাথে। প্রেমটা তো করার বিষয় না, প্রেমটা পায়। তো প্রেমটা পাওয়ার জন্য আমি কি দেখবো ভাই? দেখি আপনার ডেজিগনেশন, আপনি ডিরেক্টর হবে না ক্যান্সেল, অ্যাক্টর ক্যান্সেল, ডাক্তার অবভিয়াসলি এখন ক্যান্সেল, শিক্ষকও ক্যান্সেল। তো কি খুঁজবো আমি? তোমার জীবনে তুমি বলেছো যে 6টা রিলেশনশিপ হয়েছে। আমি মনে করি ভুল বলেছিলাম রে, ক্ষমা করে দে। ওটা 6টা বলেছিলাম, ভুল বলেছিলাম। 600। আর কেওড়াতলা যাওয়ার আগে যাতে আমি আরো একটা শূন্য ওটাতে অ্যাড করতে চাই, এটাই আমার লাইফে ফোকাস। ছেলেরা করলে উই কল দেম ক্যাসানোভা, উই কল দেম হ্যাভিং আ ওয়াইল্ড লাইফ। হ্যাঁ, ভীষণ দারুণ একটা জিনিস। কিন্তু মেয়েরা করলে বেশ্যা। মেয়েরা করলে বিচ না, বিচ তোর খুব পোলাইট ওয়ার্ড ইউজ করলি। মেয়েরা 6টা প্রেম করলে বেশ্যা, ছেলেরা 6টা প্রেম করলে এলেম আছে ভাই। দেখেছিস ট্রেলারে যে একটা ডায়লগ আছে যে কিডনি বেচা যায় জানতাম, শির দ্বারা বেচা যায় আজকে জানলাম। আমার মনে হয় ওটা স্ক্রিপ্টে ছিল না। আমার মনে হয় ওটা হয়তো আমি ইনকর্পোরেট করেছি, আমার মনে হচ্ছে এখন। সেলেব টকে এই মুহূর্তে আমার মুখোমুখি হট অ্যান্ড হ্যাপনিং স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকা, হাউ আর ইউ? হট অ্যান্ড হ্যাপেনিং আমাকে বলছে মানুষ, কিন্তু এটা শুরু হবার আগে বলেছে ওর ভুঁড়িটা যেন দেখা না যায়। মানে আমি হ্যাপনিং নই তো। হ্যাঁ, আমার ভুঁড়িটা দেখা গেলে অসুবিধা নেই, ওরটা যেন দেখা না যায় ব্যাস। স্বস্তিকা মুখোপাধ্যায় হট, এটা নতুন কিছু নয়। ও থ্যাংক ইউ। তুমি অনেক বছর ধরে শুনে আসছো, বাট অনেক বছর ধরে হট। হ্যাঁ, অনেক বছর ধরে হট, স্টিল হট ইউ। আর তুমি বয়স বলতে কোনো দ্বিধাবোধ করো না, সবসময় বলো যে আমি 44। মানে এখন বলছো সবসময় না, মানে আগে যখন 43 ছিলাম তখন 43 বলতাম। মানে বয়স নিয়ে তোমার কোনো ইনোভেশন নেই, তুমি সবসময় তোমার বয়সটাকে পাবলিকলি বলো। নায়িকারা বয়স বলতে চায় না, কিন্তু আমি দেখেছি ইউ আর অ্যান এক্সেপশনাল, তুমি বয়সটা বলো। এই যে হট, এই সিগনেচারটাকে এতদিন ধরে বহন করে নিয়ে আসা, হ্যাপেনিং করা, হাউ ডিফিকাল্ট। আমি কিছুই করিনি এটা, আমি একদম কোনো এফর্ট দিই না এটার পিছনে। এটা আমার অস্তিত্বে আছে হটনেসটা। মানে এটা অটোমেটিক্যালি না, বাট আই থিঙ্ক পিপল ফাইন্ড মি হট। আমি আলাদা করে হটনেস কোশ্চেন বাড়ানোর জন্য এক্সট্রা কি আমি করব? এফর্ট দাও না। না, আমি মানে খুব সকালবেলাও কি করেছি, কোনো বেস লাগাইনি। আমি এইটা আমার একদম নর্মাল একটা মেকআপ, এরকম না যে আমি বিশাল একটা সময় দিয়ে সেরেছি। এবং আমার হঠাৎ করে মনে হলো যে মাথায় একটু ফুল লাগাই, কিন্তু এত বৃষ্টির মধ্যে কোথায় ফুল খুঁজতে যাওয়ার টাইম নেই। তো আমরা যে হোটেলে প্রচারের কাজে এসেছি, ওদের হাউসকিপিং একটা বাইরে কোথাও ফুল সাজিয়ে রেখেছিল, আমি ওখান থেকে তুলে নিয়ে লাগিয়ে। এটা মানে প্ল্যান করে লাগানো না, প্ল্যান করে লাগানো না, মনে হলো ফুল একটু লাগাই, গোলাপি একটা ব্লাউজ পরলাম, একটু ফুল লাগালে ভালো। তো সামনে ছিল, উপরে নিয়ে লাগিয়ে নিচ্ছি ওই ভাস থেকে। সো ইয়া, আই থিঙ্ক সাম পিপল জাস্ট লুক হট অ্যান্ড হ্যাভ ইট ইন দেম। আলাদা করে আমার মনে হয় না কেউই পৃথিবীতে এফর্ট দেয় হট লাগার জন্য। ঋত্বিক রোশন ইজ ভেরি হট। সো তোমার কি মনে হয় রোজ ঘুম থেকে উঠে উনি এফর্ট দেন নিজেকে কিভাবে হট ভাবে প্রজেক্ট করবেন লোকের সামনে? আই এম ভেরি ব্লেসড। প্লিজ, উফ নো, আই রিয়েলি ফাইন্ড হার ফানি বাট নট এক্স্যাক্টলি, মানে হট হওয়ার জন্য এফর্ট অনেকেই দেয়, বাট ইউ আর ন্যাচারালি ব্লেসড। এত বছর ধরে ইউ আর লুকিং সো গর্জিয়াস, এবং তুমি নিজেও জানো, আমার মনে আয়নায় দেখে তুমি নিজে ভাবো না যে সত্যি আমি খুব কম সময় কাটাই আয়নার সামনে। আমি প্রসেনজিৎকেও যখন আমি ডাকি যে একটু আয়নাটা নিয়ে আয়, মানে জাস্ট পাফটা করে নেয়, চল চল চল। কারণ আমি খুবই অধৈর্য, আমার নিজের পেছনে সময় ব্যয় করাতে আমার খুবই অধৈর্য লাগে। মানে আমি অনেকক্ষণ ধরে সাজতে ভালোবাসি না, অনেকক্ষণ ধরে চুল বাঁধবো ভালোবাসি না, অনেকক্ষণ ধরে। হ্যাঁ, মানে আমার নিজের ওপর জাস্ট নিজের বিষয় নিয়ে আমি খুব ইমপেশেন্ট। অন্য সব কিছু নিয়ে আমার খুব পেশেন্স আছে। যখন ফেশিয়াল করতে যাই 10 মিনিট হয়ে গেলে আমি বলি যে এরকম নয় কি যে আমার তাড়া আছে বাড়ি ফেরার, বাট আমি জাস্ট মানে আর কতক্ষণ ধরে এটা লাগিয়ে রাখতে হবে, আর কতক্ষণ চলবে এটা। মানে ওই যে ডাই লাগিয়ে মাথায় বসে থাকতে হবে, ওটার
এতই আমার বিরক্ত লাগে, ওই জন্য আমি বিদায় করো। যাচ্ছি না অনেক দিনের। প্রচুর পাকা চুল দেখা যাচ্ছে সব জায়গা থেকে, বাট আমি বলছি ঠিক আছে দেখি কতটা টানা যায়, যখন অ্যাবসলিউটলি আর পারবো না তখন যাব। একদম এই মুহূর্তে আড্ডা জাংশনে আমরা রয়েছি, কারণ খুব শিগগিরই আসতে চলেছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের দুর্গাপুর জাংশন। দুর্গাপুর জাংশন নিয়ে যদি কথা বলি, একজন সাংবাদিকের চরিত্রে তুমি অভিনয় করছো। তোমাদেরটাই আমি সাংবাদিকের রোল চরিত্রে রিভার্স। মানে আগেও তুমি অভিনয় করেছো, আগে অনেক বছর আগে একবার করেছো। কি বলো তো? আমার নামটা ঠিক মনে পড়ছে না, বাট তুমি ওখানে নিউজ কাস্টারও ছিল, খবর পড়ছো। না, রেডিও জকি ছিলাম। রেডিও জকি? জাতিস্বরে আর যে ছিলাম না। তার আগে একটা ওখানে তুমি মানে সংবাদ পাঠিকাও টোটা ছিল আর আমার বাবা ছিল সৌগতদার ছবিটা। হ্যাঁ, নামটাই ভুলে গেলাম দেখো, কিন্তু 12 বছর আগে। আরো বেশি হবে, আরো বেশি ওখানে এক ঝলক দেখেছিলাম, বাট ওটা তুমি নিউজ কাস্টারও ছিলে, সংবাদ পাঠিকাও ছিলে। হতে পারে। এখানে আউট অ্যান্ড আউট একজন জাদরেল সাংবাদিকের চরিত্র, ইনভেস্টিগেটর জার্নালিস্ট। সো হাউ ওয়াজ ইট? ইট ওয়াজ ভেরি গুড। আমার মনে হয় আমি আমার ওই মেয়েটা অনেকটা আমার মতন, আর ঠোঁটকাটা, উচিত কথা বলে, আর শি টেক্স আ স্ট্যান্ড। আর ও যে খবরটা ফলো করতে চায় বা যে ও যে খবরটা বের করতে চায় সেটার প্রতি খুবই একনিষ্ঠভাবে কাজ করে, এবং ভেরি ফিয়ারলেস, একদম ভয় পায় না। লোকে এসে পিটিয়ে দিয়ে যাচ্ছে বাড়ি ফেরার পথে, বা এডিটর দাওড়ানি দিচ্ছে যে ওপর থেকে বলেছে এটা আর করতে হবে না, বা থ্রেট আসছে অনেক রকম, বাট শি ইজ ভেরি ফিয়ারলেস। ওর বড় ইনফ্যাক্ট ওকে বলে যে তুমি কারোর অধীনে কাজ করছো, হ্যাঁ তুমি জাস্ট স্টোরি করো, তোমার এত প্রতিবাদী হওয়ার প্রেশার রয়েছে কিন্তু দমিয়ে রাখা যাচ্ছে না। সো আমি অনেক কিছু মিল পেয়েছি ওর কথা বলার ধরনের সঙ্গে আমার, বা আমি হয়তো আমার মতো করে ডায়লগ ডেলিভারি করেছি। আর অনেক কিছু হয়তো যেগুলো আমার মধ্যে ছিল, যেগুলো আমি বলতে চাই কিন্তু হয়তো বলার অপরচুনিটি পাইনি, সেটা আমি চরিত্রটার মধ্যে দিয়ে বলিয়ে দিয়েছি। কারণ ট্রেলারে যে একটা ডায়লগ আছে যে কিডনি বেচা যায় জানতাম, শির দ্বারা বেচা যায় আজকে জানলাম, আমার মনে হয় ওটা স্ক্রিপ্টে ছিল না। আমার মনে হয় ওটা হয়তো আমি ইনকর্পোরেট করেছি, আমার মনে হচ্ছে এখন, যদিও আমি 2 বছর আগে শুটিং করেছি, বাট এরকম অনেক টুকরো টুকরো জিনিস যেগুলো হয়তো লোকে ভাববে এগুলো আমারই কথা, বাট চরিত্রটার মুখে আমরা শুনতে পাবো। একদম। তোমাকে তো বরাবরই শুনতে হয় যে স্বস্তিকা মুখোপাধ্যায় ঠোঁটকাটা, এই ঠোঁটকাটা কমপ্লিমেন্টটা নিয়ে তুমি তো বেশ আনন্দের সঙ্গে বেঁচে আছো, এবং সোশ্যাল মিডিয়ার ট্রোলিং বলো, চারপাশে সমালোচনা বলো, জাস্ট ডোন্ট কেয়ার। সময় নেই আমার এত কিছু নিয়ে কেয়ার করার মতন, কারণ খুবই ইম্পর্টেন্ট জিনিস আমার জীবনে আছে যেগুলো নিয়ে আমি কেয়ার করতে চাই। আমার সন্তান আছে, আমার 2 জন পোষ্য আছে যারা আমার সন্তানের সমান। আমি বম্বেতে রিসেন্টলি জানুয়ারি মাসে আরেকটা বাচ্চাকে রেস্কিউ করেছি, এবং তার কোনো বাড়ি পেলাম না রাখার, এই জন্য আমি ব্যবস্থা করে তাকে আমার বাড়িতেই রেখেছি। শি ইজ আ ক্যান্সার সার্ভাইভার। তো তারপরে ওর স্টেরিলাইজেশন হলো, ওর ভ্যাকসিনেশন চলছে, ওর কালকে আরেকটা ডোজ আছে। তো এই সবগুলো নিয়ে আমার অনেকটা সময় আমাকে ব্যয় করতে হয়, এবং আমি সেটা ভালোবেসে ব্যয় করি। খুব র্যান্ডাম লোকজন কি লিখছে সেটা মানে কেনই বা আমাকে এফেক্ট করবে। আর দেখো, যার যেটা বলার সে বলবে। গ্যালিলিওকেও মানুষে অপমান করেছে, অপবাদ দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকেও এক সময় অনেক কথা শুনতে হয়েছে। এখনো অনেক জায়গায় আজও লোকজন রবীন্দ্রনাথ ঠাকুরকেও নিয়েও ট্রোল করে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরেরও চরিত্র বিশ্লেষণ করছে মানুষ। মা দুর্গার ছবিতেও বুক নিয়ে মন্তব্য করে। সো উই আর লিভিং ইন আ হেল। সো তোমার কখনো মনে হয় যে এই বেশ ভালো আছি, বিকজ তুমি তো শুরু থেকেই মোটামুটি একটু মুফট, একটু ঠোঁটকাটা, একটু স্ট্রেট ফরওয়ার্ড। আমি যেরকম ছিলাম আমি ওরকমই আছি। এখন মানুষে এটাকে যদি এখন নতুন নতুন সময় নতুন নতুন একটা করে লেবেলিং যদি আসতে থাকে, হঠাৎ করে আমি শুনলাম আমাকে কেউ একজন বললো যে আমি নাকি নকশাল। আরজি করার সময় শুনেছিলাম তো আমি নকশাল। আমি বললাম আচ্ছা, মানে আমি ওদেরকে নিয়ে অনেক পড়াশোনা করেছি। আমার বাবার প্রচুর বন্ধু বান্ধব ছিল যারা নকশাল ছিল বা ন্যাক্সালাইট মুভমেন্টে তারা যুক্ত ছিল। বাবার কাছ থেকে আমি অনেক গল্প শুনেছি। তো বললাম আচ্ছা,
আমি তো কোনো মিল খুঁজে পাই না আমার সঙ্গে তাদের, কিন্তু বা তাদের কি বলবো মতামতের, বাট আই ডোন্ট নো লাইক। একদমই, তুমি যখন বললে এই মুভমেন্টের কথা আমার মাথায় এলো হট করে, যে রিসেন্টলি, আমি নাম ধরেই বলছি, রিসেন্টলি পরিচালক অরিন্দম শীল কোথাও একটা মন্তব্য করলেন যে যারা জাস্টিস চেয়ে পথে নেমেছিলেন তারা অনেকেই আনডিউ অ্যাডভান্টেজ নিয়েছেন, টাকা পয়সা, মোবাইল, অনেক কিছু। এখন কথা প্রসঙ্গে মাথায় এলো, আমি ওনার কোনো মন্তব্য নিয়ে কোনো কমেন্টই করতে চাই না, ওনারও বলতে চাই না অ্যাকচুয়ালি। অরিন্দম শীলের ব্যাপারে এতজন মহিলা এগিয়ে এসছে, তারা কোনো না কোনো সময় দে হ্যাভ বিন ভায়োলেটেড, দে হ্যাভ বিন মোলেস্টেড, দে হ্যাভ বিন ম্যান হ্যান্ডেলড, হ্যাঁ, তাদের অপরচুনিটি নেওয়া হয়েছে, তাদেরকে এক্সপ্লয়েট করা হয়েছে, এবং আইনি পদে কি হচ্ছে বা কি হবে বা না হবে, যাই হোক আর না হোক, ওই মহিলাগুলোর কথাগুলো তো আর মিথ্যে নয়। আর না তারা নিজেদের সম্মান সব কিছু ফেলে একটা পাবলিক প্লেসে এসে বা থানায় গিয়ে বা আর্টিস্ট ফোরামে গিয়ে কমপ্লেন করেছে। তাদেরকে সবাই আমরা চিনি, তারা প্রতিনিয়ত কাজ করছে। তো আর অরিন্দম শীলের সম্বন্ধে ভালো কথা বলতে আমি কোনোদিনও কাউকে শুনিনি। মানে ইন্ডাস্ট্রির হয়তো অনেকেই আছে যারা ওর সামনে হয়তো ভালোভাবে কথা বলে, কিন্তু ওর পেছন ঘুরলেই ওকে গালাগাল দেয়। আমি কোনোদিনও শুনিনি অরিন্দম শীলের ব্যাপারে কেউ কোনো সময় ভালো কথা বলছে। এবং এরকম অনেক অনেক ইনস্টেন্স আছে যেখানে লোকে কাজ করিয়ে পয়সা দেয়নি। তো এরকম একটা মানুষকে নিয়ে সে কি মন্তব্য করছে না করছে, আমার মনে হয় না আমার বা কারোরই সেটা গ্রাহ্য করার প্রয়োজন আছে। উনি কার থেকে কী ফায়দা লুটেছেন সেটা ওনার হিসেব করা উচিত, তারপরে ডাক্তারি মুভমেন্টে কী করেছে সেটা ভাবা যাবে। মানুষের তো অন্তত সেই সৎ সাহসটা ছিল, সেই ধৈর্য ছিল, যে তারা এসে দিনের পর দিন রাতের পর রাত রাস্তায় বসে থেকেছে। এইসব নিয়ে আর যেই কথা বলুক না কেন, প্লিজ অরিন্দম শীলের কথা বলা উচিত না, প্লিজ, মানে অ্যাবসলিউটলি ইজ আ ডিসগ্রেস। সো যতটা কম বলা যায়, হ্যাঁ, না বললেই ভালো। একদম। আমরা যদি দুর্গাপুর জংশনেও ফিরে আসি, যে আমরা বলছিলাম যে স্বস্তিকার সঙ্গে কথা মানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ বা আড্ডা নয়, মানে একেবারে আমি বলবো যে তোমার সঙ্গে কথা বলতে বলে সিরিয়াসলি আমি বলছি সাংবাদিক হিসেবে, যে এই যে আমি কাগজে ভাবছিলাম কিছু পয়েন্ট জিজ্ঞেস করবো, সেগুলো আর মাথায় থাকে না, বিকজ একটা ফ্লো এমন চলে, আর তুমি এত সুন্দর কথা বলো আর এত সুন্দর কানেক্ট করো যে এটা সত্যি একটা আড্ডা জাংশন হয়ে যায়। তাই আজকে আড্ডা জাংশনে আমি বলবো যে জীবনের যে জাংশন এখন দাঁড়িয়ে আছো, পেছনে ফিরে তাকালে কি দেখো, বা জীবনের কোন জাংশনে এই মুহূর্তে স্বস্তিকা মুখোপাধ্যায় দাঁড়িয়ে? আমি মনে হয় আমি অনেকটা বেশি ক্যারিয়ারিস্টিক হয়ে গেছি এই মুহূর্তে দাঁড়িয়ে। এখন যদি আমি নিজেকে দেখি যে আমি আরও ভালো কাজ করতে চাই, আরও ন্যাশনাল লেভেলে আরও কাজ করতে চাই, অন্যান্য ভাষার কাজ করতে চাই, সো কাজটা আমার কাছে অনেকটা প্রায়োরিটি। এবং আমি আর আমার মেয়ে একটা এরকম ব্যবস্থা করে নিয়েছি যে সামারে কোনো একটা সময় আমি যাব, বা আমরা যদি কোথাও ইউকে যদি আমি না যাই, তাহলে আমরা অন্য কোথাও যাব যেখানে আমিও এখান থেকে চলে গেলাম, মানিও চলে এলো, এবং উই স্পেন্ড সাম টাইম টুগেদার, কোয়ালিটি টাইম। এবং শীতকালেও বাড়ি আসবে, কারণ এই গরমটার মধ্যে এসেও খুব অসুস্থ হয়ে পড়ে। তো সেটা আমি জানি, এবং এটা একটা ব্যবস্থা হয়েছে জীবনে যেটা সর্টেড। এবং কলকাতা বম্বে দুটো জায়গাতেই কাজ করার ফলে আমাকে প্রত্যেক 15 দিন অন্তর অন্তরই মানে এই বম্বে কলকাতাটা করতে হচ্ছে না। আমি এই ফিরলাম কবে, 11 তারিখ বোধ হয়, তার আগে আমি বম্বেতে ছিলাম, তো এখন আবার এই মাসটার পরে আমি বম্বে চলে যাব। সো এরকমভাবে আই এম ট্রাইং টু ন্যাভিগেট মাই লাইফ, যেখানে কাজটা অনেকটা জায়গা নিয়ে আছে। এবং আমি স্ট্রে অ্যানিমালস রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন নিয়ে প্রতিনিয়তই আমি কাজ করি, ওটা আমার একটা ডেইলি জবের মধ্যে পড়ে। তো সেটার পেছনেও আমি অনেকটা সময় ব্যয় করি, এটা আমি করতে ভালোবাসি। আর একটা অসুস্থ কুকুর বা একটা কেউ, মানে আমি বোধহয় লাস্ট 6 মাসে 5-6টা কেস এসছিল, ট্রেনে কাটা পড়েছে, পা কাটা পড়েছে, কোমর থেকে কাটা পড়ে গেছে। একটা কুকুর আমার মানে খুব রিসেন্ট টাইমে আমি ওর নাম দিয়েছি রঙ্গিনী। ওই কুকুরটাকে আমরা দময়ন্তী সেন ওই সমস্ত লেগ ওয়ার্কটা করে, আমি যতটা আমার কন্ট্যাক্টস দিয়ে পারি, ডোনেশন দিয়ে পারি, হেল্প করি। এইটুকু যে করতে পেরেছি আমি, এটার জন্য আমি আমি যা খুশি পাই,
বা আমি যা খুশি হই বা আমার আত্মতৃপ্তি একটা। হ্যাঁ যেটা হয় সেটা আমার মনে হয় না আমার মেয়ে অন্য কোনো যতই কারণে। সাকসেসফুল হয়ে যাক, আমি যতই যদি আমি শাহরুখ খানের সঙ্গেও একটা সিনেমা করি এবং সেই সিনেমাটা যদি পৃথিবীর সবচেয়ে বড় ব্লকবাস্টার হয়, the kind of happiness that I will get from that work is nothing compared to the happiness I get from saving Stray. মানে ওর আপডেট আমাকে দময়ন্তী পাঠাতে থাকে। এরকম অনেক বাচ্চা আছে যারা পেছনে সামনে দুটো পা নিয়ে একটা বাচ্চা কোনোভাবে অ্যাডজাস্ট করে পেছনের পায়ে হাঁটতে শিখে গেছে। তো এই ভিডিওগুলো আমার কাছে শেল্টার থেকে আসতে থাকে এবং যে শান্তিতে আমি ঘুমোই জেনে যে ঠিক আছে ভাই 10 জনকে সেভ করতে চেয়েছিলাম, একজনকে পারলাম না, এরকম অনেক সময় অনেক খবর আসে। এবার খবরটাও তো আমাদের কাছে সঙ্গে সঙ্গে এসে পৌঁছায় না, অনেক পরে এসে পৌঁছচ্ছে। কেউ একটা কোথাও পাসিং এ দেখেছে, সেই একটা পোস্ট করে দিয়েছে ফেসবুকে, এবার ওই ফেসবুকের পোস্ট দেখে খুঁজতে হচ্ছে কোন গ্রাম, কোন ঠিকানা, কোন রাস্তা। কলকাতায় বসে এগুলো করাটা তো মানে খুবই লেন্দি প্রসেস। Very difficult also. এবার সেখানে কেউ পৌঁছালো কিন্তু কুকুরটা তখন মারা গেছে। বললাম ঠিক আছে মন খারাপ করিস না, অন্তত এরা তো আছে যাদেরকে আমরা সেভ করতে পারছি। সো এইটার পেছনে তো আমার অনেকটা জীবনের সময় যায়, উইচ ইজ এ ভেরি পজিটিভ ওয়ার্ক। সো আর একটা মনের থেকে কোথাও প্রশস্তি। হ্যাঁ, আর আমি খুবই চাই যে একটু বড় করে একটা শেল্টার করতে, এবং তার জন্য অনেক জায়গায় জমি জায়গা খোঁজা হচ্ছে। সো আই রিয়েলি ওয়ান্ট টু কনসেন্ট্রেট অন মাই ওয়ার্ক অ্যান্ড দিস। একদম। এবং তোমার মেয়ে আমরা জানি যে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে। শি ইজ আ সাইকোলজিস্ট নাও, চাকরি করছে। অন্বেষা ইজ আ সাইকোলজিস্ট। এবং তুমি নিজেও এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করো যেখানে আমরা তো জানি যে সবসময় স্ক্যানারের নিচে রাখা হয় সেলিব্রিটিদের। এরকম একটা জীবন যাপনের মধ্যে দিয়ে মেন্টাল হেলথ ঠিক রাখাটা কতটা, আমি বলবো যে তোমাদের পক্ষে সহজ? সহজ নয়, কঠিন। কারণ সবসময় লোকেরা কুৎসা রটাচ্ছে, হ্যাঁ কুৎসিত কথা বলছে, আতশ কাচের নিচে দেখছে। হ্যাঁ সবেতেই একটা প্রবলেম কিছু না কিছু তারা খুঁজে পায়, দেখতে পায়। মেয়ের সঙ্গে ডিসকাস করো, ও তোমাকে কাউন্সিলিং করে? না, কারণ আমাকে একদমই এগুলো এফেক্ট করে না। আর আমার মানুষের সঙ্গে মেশার সার্কেলটা খুব ছোট, মানুষ খুবই ছোট। ফিল্ম ইন্ডাস্ট্রি কারোর সাথে আমি মিশি না, আমি কোনো রকম পার্টি গেট টুগেদার যাই না, আমি নিজের ছবির প্রেমিয়ারেও অর্ধেক সময় যাই না। মানে পিআরটা খুবই উইক, কোনোদিনই ছিল না, এবং তাতে আমার কোনো অসুবিধাই হয়নি জীবনে। অসুবিধা হয়নি কোনো অসুবিধাই হয়নি, কাজ পেতেও অসুবিধা হয়নি, নাম করতেও অসুবিধা হয়নি, কোনোটাতেই প্রবলেম হয়নি। সো আই এম ভেরি আনসোশ্যাল। আর আমার বন্ধু বান্ধবের সার্কেলটা সবাই আমার স্কুল কলেজের, যাদের সাথে হয়তো আমি মাঝে মাঝে দেখা হয়। যদি তারা কলকাতায় না আসতে পারে, আমি তারা কোথায় আছে সেটা জেনে যাই, বা আমি যদি কোনো কাজে দিল্লি বা বম্বে যাই, ওদেরকে বলি যে আমি এই সময় আছি, তাহলে তোরা চলে আয়, দেন উই ক্যান হ্যাং আউট টুগেদার। সো মাই ফ্রেন্ড সার্কেল অ্যান্ড মাই লাইফস লিভিং সার্কেল ইজ ভেরি স্মল। অ্যান্ড আমি খুবই ঘরকুনো। আমি আমার ফ্ল্যাট, আমার বাড়ির ছাদ, আই এম ভেরি হ্যাপি। আর বম্বেতে থাকলে আমি প্রচুর হাঁটি, আমাদের পাড়াটা খুব সুন্দর, প্রচুর গাছ আছে, খুব হাওয়া দেয়, আর আমার বাড়ির বারান্দাটাও খুব সুন্দর। সেই জন্য আমি বইপত্র পড়ি, লেখালেখি করি, সময় কাটানো, সেলফ লাভ একটা। আর তাহলে যে ইন্ডাস্ট্রি, অনেক সিনেমা দেখি, অনেক স্ক্রিপ্ট পড়ি, ভালো সিনেমা সিরিজ দেখো। তাহলে এই যে বলা হয়, কিছুদিন আগেও তোমার আগের ছবি যখন রিলিজ হচ্ছিল বলা হচ্ছিল, বা চারপাশে সবসময় বলা হয় যে ইন্ডাস্ট্রিতে ডিরেক্টরদের সঙ্গে প্রেম না করলে সিনেমার চান্স পাওয়া যায় না, আর সিনেমা সেইভাবে হাতে আসে। আমি ডিরেক্টরদের সাথে প্রেম করেছি, কিন্তু তাদের সাথে আমি সবচেয়ে কম কাজ করেছি। মানে যারা প্রেম করেনি তারা অনেক বেশি কাজ করেছে তাদের সাথে। তো প্রেমটা তো প্রেমের মতন হবে, কাজটা কাজের জায়গায় আছে। এবং তাদের সঙ্গে আমি প্রেম যখন করেছি তখনও তারা অনেক ছবি বানিয়েছে যেগুলোতে আমি কাজ করিনি। সো আই ডোন্ট নো, প্রেম মানে কি দেখে আর বাঁচবো সেটা একটা লিস্ট বানাতে হবে একদিন। কারণ ধরো এখন আমার ছবি রিলিজ করছে, এখন যদি কলকাতা শহরে বা আমাদের রাজ্যে এমন একটা ঘটনা ঘটে যেটা নিয়ে আমি মনে করি যে আমার কথা বলা উচিত, তাহলে লোকে বলবে এই তো ছবির প্রচার করার জন্য কথা বলছে। এবার যদি না বলি, কিছুই বললো না, তাহলে সেটাও লোকে এবার বলছে যে এই তো এখানে এটা হচ্ছে ওটা হচ্ছে, আপনি চুপ করে আছেন কেন? ভাই আমার ছবি রিলিজ করছে, ওই জন্য চুপ করে আছি। নাহলে বলবে যে ছবি রিলিজ করছে বলে উনি কথা বলছেন, মানে শাকের করা। হ্যাঁ, মানে ছবি রিলিজ করছে তখন কথা বলা যাবে না, ছবি রিলিজ করছে না তখনও কথা বলা যাবে না। প্রেম করলে
ডিরেক্টরের সাথে প্রেম করা যাবে না, কারণ তার সঙ্গে ছবি রিলেটেড। অভিনেতাদের সাথে প্রেম করা যাবে না, তাহলে নিশ্চয়ই সেই সূত্রে আমি কাজ পাচ্ছি। মানে প্রেমটা কার সাথে করব, তাহলেও তো সেটা আমাকে লোককে ঠিক করে দিতে হবে, তাহলে ছেলেগুলোও তাদেরকে জুটিয়ে দিতে হবে। আমি তো কারণ মনে করি- তাদের লিস্ট অনুযায়ী আমি এখন কোথা থেকে লোক খুঁজতে যাব বলো? একদম। এবং লিস্ট মিলিয়ে তো প্রেমটা পাবে না, প্রেমটা তো পেতে হবে। এটা ভিতর প্রেমটা তো থেকে- করার বিষয় না, প্রেমটা পায়। হ্যাঁ, তো প্রেমটা পাওয়ার ভিতর জন্য থেকে আমি আসতে কি হবে। দেখবো ভাই? দেখি আপনার ডেজিগনেশন, আপনি ডিরেক্টর হবে না ক্যান্সেল, অ্যাক্টর ক্যান্সেল, ডাক্তার অবভিয়াসলি এখন ক্যান্সেল, শিক্ষকও ক্যান্সেল, তো কি খুঁজবো আমি? তোমার জীবনে তুমি বলেছো যে 6টা রিলেশনশিপ হয়েছে, আমি মনে করি ভুল বলেছিলাম রে, ক্ষমা করে দে, ওটা 600 বলা উচিত না, ছিল আমি তাই আমার। বলছি যে তুমি বলেছো 600 6টা রিলেশন হয়েছে, আমি বলবো 600 600 হওয়া উচিত, কারণ তুমি এত সুন্দর, 600 এত gorgeous। 600 আমি ভুল হিসেব দিয়েছিলাম 6টা, কারণ মানুষে যেভাবে তেড়ে এলো যে 6টা সম্পর্ক, মানে বিশাল মাত্র? একটা ভুল করে ফেলেছি আমি, যে না, এটা বলেনি মাত্র। একটা হওয়া উচিত ছিল ভাই, আমরা সবাই একটা সেন্ট, একটা সম্পর্কই হওয়া উচিত ছিল, জন্মে যার সাথে প্রেম তার সাথে বিয়ে হওয়া উচিত ছিল, তার সাথে বাকি জীবনটা বাঁচা উচিত ছিল, এটা করতে পারিনি। তো আমার তো এটা খুবই তুমি কখনো ফল্ট। বলনি যে মানে আমি যা সুন্দরী, আমার তো ক্লিওপ্যাট্রার না, মতো নিজেকে আমার ভাবা ভুল উচিত। বলেছিলাম, 6টা বলেছিলাম, ভুল বলেছিলাম, 600। আর কেওড়াতলা যাওয়ার আগে যাতে আমি আরো একটা শূন্য ওটাতে অ্যাড করতে চাই, এটাই আমার লাইফে ফোকাস। আমার জীবন, আমার যদি মনে হয় যে আমি আমার সারা জীবন ধরে 6000 জন মানুষকে ভালোবাসা জ্ঞাপন করব, বেশ করব। আমি তো বলছি না যে আমি 6টা লোককে মারবো, খুন করব, তাদের রক্ত মানে গলা চিরে রক্ত খাবো, তাদেরকে রেপ করব, তাদেরকে তাদের সঙ্গে জালি কিছু একটা করব, তাদেরকে কাজ করিয়ে পয়সা দেব না, হ্যাঁ, তাদের কাজ কেড়ে নেব। আমাদের আশেপাশে সমাজে তো সেটাই হচ্ছে। কিন্তু প্রেম করবো, এটা তো হ্যাঁ, একটা নির্ভেজাল প্রেম ভালোবাসা। করব তাতেও মানুষের প্রবলেম। হ্যাঁ, মানে তাহলে যা হচ্ছে ভাই আশেপাশে তাই হোক। সো ভালোবাসাটা কেন একটা প্রবলেম্যাটিক জিনিস হবে, বা এটা এত ওটা হয়তো মহিলা বলেই হয়, বিকজ Patriarchy is very হ্যাঁ, much. কারণ ছেলেরা করলে উই কল দেম ক্যাসানোভা, উই কল দেম হ্যাভিং আ ওয়াইল্ড লাইফ। হ্যাঁ, ভীষণ দারুণ একটা জিনিস, মেয়েরা কিন্তু করলে bitch। মেয়েরা করলে বেশ্যা। হুম। মেয়েরা করলে বিচ না, বিচ তোর খুব পোলাইট ওয়ার্ড ইউজ করলি। মেয়েরা 6টা প্রেম করলে বেশ্যা, ছেলেরা 6টা প্রেম করলে ভাই এলেম আছে ভাই, দেখেছিস? সো এই সমাজে আমরা বাস করছি, কিন্তু হ্যাঁ, আমাকে যেরকম দেখতে, আমার যেরকম চেহারা, আমার যেরকম পার্সোনালিটি, আমি একদম জাস্ট কেওড়াতলা কি কালীঘাট স্টপেজ না, তার আগের স্টপ অবধি ভাই আমি করতে চাই প্রেম, এবং প্রচুর মানুষকে ভালোবাসতে চাই। আমার অনেক ভালোবাসা দেওয়ার আছে, সেটা আমি দিতে চাই, আমি বিলি করতে চাই লিফলেটের মতন করে। তারপরে আমি খুবই ফুলফিলিং এরকম একটা ফিলিং নিয়ে আমি মরতে চাই। দুর্গাপুর জংশনে আরেকটা জিনিস দেখলাম, সাংবাদিকের চরিত্রে তুমি অ্যাটলিস্ট রিসেন্ট যে চরিত্রগুলো, মা নও তুমি। হ্যাঁ, মা। আমি খুবই খুশি যে আমার একটা ছবি আসছে যেখানে আমি মা নই, এবং আমার সন্তান নেই, এবং তাদের সাথে কোনো ক্রাইসিস হচ্ছে না। 44 বছর বয়সে যখন মায়ের চরিত্র এত আসছিল, তখন কোথাও মনে হয়েছে যে আমার 20 বছর বয়স থেকে আমি মায়ের চরিত্র করছি মানুষ, সেই জন্য এখন হয়তো অনেকে আমাকে এই প্রশ্নটা হ্যাঁ, করে যে serial-এ- আচ্ছা এত বয়স, মানে বয়স হচ্ছে বলে কি আপনি মায়ের চরিত্র বেশি করছেন? আমার প্রথম ছবি জিতের সঙ্গে মস্তান, হ্যাঁ। তখন আমার 20 বছর বয়স ছিল, আমি একটা 10 বছরের বাচ্চার মা করেছিলাম। সো এখন মানে তারপরে যখনই আমি মায়ের চরিত্র করেছি, না ওটা আমাকে কেন আলাদা করে ভাবাবে যে আমি এখন ইয়াং, আমি মায়ের চরিত্র করব না, বা বাবা আমার 40 হয়ে গেছে, লোকে আরো বেশি করে আমাকে মায়ের চরিত্র দেবে, আমি করব না। মানে মা করলে আমার আমি 20 বছর glamour বয়স portion-টা 20 কমে যাবে। বছর বয়স থেকেই আমি মায়ের চরিত্রই করেছি, আমার তো কিছু কমেনি। কিন্তু দুর্গাপুর জাংশনে যে চরিত্রটা আমি করেছি, এর পরে কি হলোটা নিয়ে আমি খুবই মানে আমার খুবই মনটা ভালো হয়ে যায় ভাবলে, যে ও একটা ঠিক পরের ব্যবস্থাটা ঠিকঠাক করে নিতে পেরেছিল। তো সবার জীবনটা তো একই জায়গায় গিয়ে থেমে থাকে না, আর সেই ব্যবস্থা দেখতে হলে তো দর্শকদের হলে যেতে হবে, এবং ওটিটির ভরসা না করে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে, এবং আমাকে একদম একটা অন্য রূপে আপনারা দেখবেন, যেটা আগে কখনো দেখেননি। আমি খুব মন দিয়ে পাঠ করেছি, আই হোপ ইউ আর লাইক মি অ্যান্ড দ্য ফিল্ম। একদম একদম তোমাকে নানা রূপে, মানে ওই রবীন্দ্রনাথের লাইন ধার করে বলতে হবে, তোমায় নতুন করে পাবো বলে হারাই খানে খানে। তো তোমাকে নতুন নতুন রূপে আরো আমরা দেখতে চাই।
এবং তোমার এই যে মানে শুধুমাত্র বলবো যে চেহারা সৌন্দর্য না, তোমার এই যে মনের সৌন্দর্যটা তুমি এখনো পর্যন্ত অক্ষুণ্ণ রেখেছো, সেটা যেন বজায় থাকে। Thank you. এবং লুকিং বিউটি ইজ অলওয়েজ ফিলিং বিউটি। হ্যাঁ, থ্যাংক ইউ। আর নতুন বছরের অনেক শুভেচ্ছা রইলো সবার জন্য। বাংলা বছর 1432, এটা প্রত্যেকদিন বলা মুখস্থ করুন, আমিও করছি যাতে পরের অগস্ট মাসে গিয়ে আর ভুলে না যাই যে না না অগস্ট কেন, পরের মাসে কি তুমি কি জিজ্ঞেস করো? ছিল এই বঙ্গাব্দ কি, এইটা কি এবারে বাংলা পরের মাসেই বছর তোকে বলতে ভুলে যাব। পারবে। ওই জন্য আমিও নিজে রোজ বলে প্র্যাকটিস করছি, আপনারাও করুন যে এটা 1432। ভালো থাকবেন সবাই, আর ভালো ভালো কাজ আমরা করার চেষ্টা করছি। আপনারা দেখলে সেটা আমাদের আরো সাহস যোগাবে আরো ভালো কাজ করার। সো থ্যাংক ইউ। একদম স্বস্তিকা, তুমি এরকমই থাকো, বোল্ড অ্যান্ড বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক টকিং ইউ উইথ আস। মানুষ। কথা বলছিলাম স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে। যেমন বিন্দাস স্বস্তিকা মুখোপাধ্যায়, তেমনই কিন্তু তার বিন্দাস আদা। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।